ওয়ালাইকুম আসসালাম। সবাই আশা করি আজকে ভালো আছো। আমরা একটু সময় দিই, সবাই একটু লাইভে চলে আসো। আচ্ছা, যেহেতু আমাদের সময় খুব সীমিত, আমরা খুব বেশি দেরি করব না। আবার আরেকটা ক্লাস আছে, তোমাদের আছে সেকেন্ড পিরিয়ডে আরেকটা ক্লাস আছে। ওয়ালাইকুম আসসালাম। ওকে, আমরা তাহলে আজকে শুরু করে দেই। ঠিক আছে, খুব বেশি সময় আমরা লেট না করব, শুরু করে দিই। আচ্ছা, তাহলে আমরা চূড়ান্তকরণ বা অপটিমাইজেশন দেখতেছিলাম। আমরা গত ক্লাসে দেখেছিলাম কিভাবে আমরা কোনো একটা যদি সমীকরণ দেওয়া থাকে, সেই সমীকরণে যদি চিত্র উপস্থাপন করি, তার সর্বোচ্চ বা সর্বনিম্ন বিন্দু কি এবং তার গঠন প্রণালীটা কি হবে। আমরা একটা সমীকরণ সমাধান না করে আমরা বলে দিতে পারি আসলে এই সমীকরণটা চিত্র এরকম হবে। ঠিক আছে, এটা আমরা গত ক্লাসে দেখেছিলাম। আজকে আমরা এই চূড়ান্তকরণের অর্থনীতিতে কি ধরনের ব্যবহার আছে আমরা সেই সম্পর্কিত একটু বিষয় দেখব। তাহলে আজকে আমরা অপটিমাইজেশনের একটু অর্থনীতিতে ব্যবহারটা শুরু করব। এখন অপটিমাইজেশনের যেটা অর্থনীতিতে ব্যবহার, যেটা আসলে প্রথমতই আসবে আমাদের খরচ বা কস্ট। আমরা এই খরচটা তোমাদের হয়তো মাইক্রো ইকোনমিক্সে পড়াবে, তা আমি একটু সামান্য একটু আলোচনা করে যাই যে আসলে খরচের এই কি কি বিষয় আছে যেটা আমাদের একটু খেয়াল রাখতে হবে অঙ্ক করার ক্ষেত্রে। তাহলে আজকে আমাদের বিষয় হচ্ছে খরচ বা কস্ট। আমি এটার সংজ্ঞা বা কিছুতে যাচ্ছি না, আমার যতটুকু অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন আমি অতটুকুই করাবো, কারণ আমি অঙ্কও করাইতে হবে। ঠিক আছে, তাহলে খরচ যেটা, এটাকে সি দ্বারা, আবার অনেক জায়গায় টিসি দ্বারা প্রকাশ করা হয়, সি অথবা টিসি। এখন আমাদের কোশ্চেনে যেটা যদি দেওয়া থাকে এই খরচ, সেখানে কিছু বলা নাই, শুধু বলা আছে খরচ, তাহলে এটাকে আমরা বুঝবো স্বল্পকালীন খরচ। এই খরচকে সময়ের ভিত্তিতে আবার দুই ভাগে বিভক্ত করা যায়, একটা স্বল্পকালীন খরচ আর একটা দীর্ঘকালীন। আমরা যা কিছু আলোচনা করবো এখানে যদি বলা না থাকে সেটা আমরা কি ধরে নিব, স্বল্পকালীন খরচ। তাহলে খরচ দুই ধরনের, সময়ের ভিত্তিতে স্বল্পকালীন আর একটা দীর্ঘকালীন। কিন্তু যেটা বলা থাকবে আমাদের কোশ্চেনে, সেখানে উল্লেখ করা না থাকলে সেটা আমরা কি ধরে নিব, সেটা স্বল্পকালীন খরচ। এখন স্বল্পকালীন খরচ যেটা, এটা দুইটা পার্ট আছে, একটা ফিক্সড কস্ট আর একটা ভেরিয়েবল কস্ট। তাহলে খরচের আবার দুইটা পার্ট আছে, একটা ফিক্সড কস্ট আর একটা ভেরিয়েবল কস্ট। তাহলে খরচের দুইটা পার্ট, একটা ফিক্সড কস্ট কোনগুলো, যেগুলো উৎপাদনের সাথে সাথে যেগুলো অপরিবর্তিত থাকে, অর্থাৎ উৎপাদন তুমি করো বা নাই করো, যে খরচটা তোমাকে অবশ্যই বহন করতে হবে তাকে আমরা কি বলি, ফিক্সড কস্ট। এটার বাংলা নাম স্থির খরচ। আর ভেরিয়েবল কস্টটা কি হবে, অর্থাৎ উৎপাদন করলেই শুধুমাত্র যেই খরচটা হবে তাকে আমরা কি বলি, ভেরিয়েবল কস্ট। ঠিক আছে, তাহলে খরচের দুইটা পার্ট, একটা ফিক্সড কস্ট আর একটা ভেরিয়েবল কস্ট। অনেক জায়গায় এটাকে টিএফসি দ্বারা প্রকাশ করা হয় আর এটাকে টিভিসি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এটা একটা বিষয়। আর একটা এভারেজ কস্ট। এখন আসছে এভারেজ কস্ট। তাহলে যে কোনো কিছুর এভারেজ বা গড় আমরা কিভাবে বের করি, টোটালকে, ধরো টোটাল কস্টকে আমরা যদি কিউ দ্বারা ভাগ করি, উৎপাদনের পরিমাণ দ্বারা ভাগ করি, তাহলে সেটাকে আমরা কি বলবো, এভারেজ কস্ট বা গড় খরচ। তাহলে এভারেজ কস্টটা কি হবে, টোটাল কস্টকে যদি কিউ দ্বারা ভাগ করি যা হবে তাকে আমরা কি বলবো, এভারেজ কস্ট। এখন এই টোটাল কস্টের কিন্তু দুইটা পার্ট, তুমি এই টিসির মানটা বসাও, টিসি সমান কত, ফিক্সড কস্ট যোগ ভেরিয়েবল কস্ট, ফিক্সড কস্ট যোগ ভেরিয়েবল কস্ট ডিভাইডেড বাই কিউ। ঠিক আছে, তাহলে এটাকে যদি পার্ট পার্ট করি, এখানে কি হবে, এফসি ডিভাইডেড বাই কিউ, আর এখানে কি হবে, ভিসি ডিভাইডেড বাই কিউ। তাহলে এফসি ডিভাইডেড বাই কিউ,
বা ফিক্সড কস্টকে যদি কিউ দ্বারা ভাগ করো যা হবে তাকে আমরা কি বলবো, এভারেজ ফিক্সড কস্ট। আর ভেরিয়েবল কস্টকে বা টোটাল ভেরিয়েবল কস্টকে যদি কিউ দ্বারা ভাগ করো, আমরা জানি কোনো সংখ্যা দ্বারা ভাগ করলে যা হবে সেটাই কি হবে, এভারেজ হয়। তাহলে এই ভিসিটা কি হয়ে যাবে, এভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে এখান থেকে আমরা আরেকটা সূত্র পেয়ে যাচ্ছি যে এভারেজ কস্ট সমান কি হবে, এভারেজ ফিক্সড কস্ট যোগ এভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে একটা আমরা হচ্ছে টোটাল কনসেপ্ট দেখলাম, আর একটা হচ্ছে এভারেজ কনসেপ্ট দেখলাম। একটা হচ্ছে টোটাল কনসেপ্ট আর একটা হচ্ছে এভারেজ কনসেপ্ট। আমরা একটু দ্রুত দেখাচ্ছি কারণ আমার 40 মিনিটে আমাকে অঙ্ক দেখাতে হবে। আমি অত ডিটেলসে যাব না, একটু হালকা দেখা যাবে যে টোটাল কস্ট সমান কি, ফিক্সড কস্ট যোগ ভেরিয়েবল কস্ট। এভারেজ কস্ট সমান কি হবে, টোটাল কস্টকে কিউ দ্বারা ভাগ করলে যা হবে তাকে আমরা কি বলবো, এভারেজ কস্ট। এখন টোটাল কস্টের দুইটা পার্ট দেখো, এখানে লিখছি ফিক্সড কস্ট যোগ ভেরিয়েবল কস্ট। এটা যদি তুমি লসাগুটা ভাঙাও কি হবে, এফসি ডিভাইডেড বাই কিউ, ভিসি ডিভাইডেড বাই কিউ। আর এফসি ডিভাইডেড বাই কিউ সমান কত, এএফসি। আর ভিসি ডিভাইডেড বাই কিউ সমান কি হবে, এভিসি। আমি একটু এদিকেও করতেছি। এখন আমরা দেখব মার্জিনাল কনসেপ্ট, কারণ আমরা যা কিছু আলোচনা করতেছি ডিফারেন্সিয়েশন, এবং ডিফারেন্সিয়েশনের যে মেইন বিষয়টা সেটা হচ্ছে মার্জিনাল থিওরি বা অতিরিক্ত এক একক। তাহলে মার্জিনাল কস্টটা কি হবে, টোটাল কস্টকে যদি কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, মার্জিনালের সংজ্ঞাটা কি, অতিরিক্ত এক একক উৎপাদন করতে গেলে মোট খরচে যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলবো, মার্জিনাল কস্ট। তাহলে আমরা কি টোটাল কস্টকে যদি কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি যা হবে তাকে আমরা কি বলবো, মার্জিনাল কস্ট। তাহলে গেল একটা টোটাল কনসেপ্ট, একটা হচ্ছে এভারেজ কনসেপ্ট, আর একটা হচ্ছে মার্জিনাল কনসেপ্ট। এখন এখানে আমরা দুইটা জিনিস দেখলাম, একটা হচ্ছে এই এভারেজ কস্ট আর একটা মার্জিনাল কস্ট। ঠিক আছে, তোমাদের এই দুইটা রিলেটেড এই অপটিমাইজেশনে খুব বেশি পরিমাণ অঙ্ক আসে। তাহলে আমাকে জানতে হবে যে এভারেজ কস্ট আর মার্জিনাল কস্ট রেখাটা কেমন হয়, কারণ ওই রেখাটা সম্পর্কে তোমার ধারণা না থাকলে তুমি হঠাৎ করে ওটার অ্যান্সার করা কঠিন হয়ে যায়। লাস্টের লাইন, এই মার্জিনাল কস্ট যে কোনো কিছু মার্জিনাল বা প্রান্তিক, যেটা প্রান্তিক খরচ, খেয়াল রাখবা তোমার ভবিষ্যতে প্রান্তিক উৎপাদন করবা, তারপরে হচ্ছে প্রান্তিক উপযোগ করবা, তারপরে প্রান্তিক আয় করবা। যে কোনো কিছুর প্রান্তিক মানে কি, অতিরিক্ত এক একক। তাহলে অতিরিক্ত এক একক এখানে কি করতেছো, উৎপাদন করতেছি। তাহলে অতিরিক্ত এক একক উৎপাদন বৃদ্ধির ফলে বা উৎপাদনের ফলে মোট খরচের যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলবো, মার্জিনাল কস্ট। তাহলে অতিরিক্ত এক একক উৎপাদন বৃদ্ধির ফলে মোট খরচের যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলবো, মার্জিনাল কস্ট। তোমাদের যখন ডিফারেন্সিয়েশন বা ডিরাইভেটিভ পড়ানো হয়েছে অন্তরক সহগ, তখন ওটা সংজ্ঞাটা কি ছিল, অতিরিক্ত এক একক স্বাধীন চলকের অতি সামান্য পরিবর্তন বা এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলছিলাম, ডিরাইভেটিভ। তাহলে দেখো এই ডি মানে কি, ডিরাইভেটিভ, কিন্তু ডিফারেন্সিয়েশন বা ডিরাইভেটিভ। তাহলে এখানে আমরা কি চেঞ্জ করতেছি, স্বাধীন চলক কোনটা, এখানে কিউ, তুমি চেঞ্জ করবা কোনটা, উৎপাদন। তাহলে এই স্বাধীন চলকের এক একক পরিবর্তনের ফলে মোট খরচে যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলবো, মার্জিনাল কস্ট। ক্লিয়ার মনে হয়? এখন যেটা তোমাদের মাইক্রো ইকোনমিক্সে, আমি জানি না তোমাদের এই খরচ চ্যাপ্টারটা পড়ানো হয়েছে কিনা, আমি সম্যক ধারণা থাকতে হবে, কারণ ধারণা না থাকলে তুমি এই অঙ্কগুলো করতে পারবে না। তাহলে আমি একটু ধারণা দিই, সেটা হচ্ছে রেখাগুলো কেমন হয়। আমি শুধু এই মার্জিনাল কস্ট আর এভারেজ কস্ট যেটা, এই দুটা রেখাটাই আমরা একটু দেখব। ঠিক আছে, তাহলে এই পাশে যদি কিউ হয় আর এই পাশে যদি মার্জিনাল কস্ট এভারেজ কস্ট হয়, খেয়াল রাখবা এভারেজ কস্ট রেখা সবসময় কি আকৃতির হবে, ইউ আকৃতির হবে, এটা অলওয়েজ। এভারেজ কস্ট রেখাটা অলওয়েজ কি আকৃতির হবে, ইউ আকৃতির হবে। আর মার্জিনাল কস্ট রেখাটা কিরকম হবে, তোমরা অনেকটা টিক চিহ্ন দেখছো না, টিক চিহ্ন অথবা নাইকির চিহ্ন দেখবে এরকম, অর্থাৎ এখানে মার্জিনাল কস্ট রেখাটা এরকম টিক চিহ্ন হবে। এবং এখানে কিছু বৈশিষ্ট্য আছে, এই যে মার্জিনাল কস্ট রেখাটা যেটা, এটা সবসময় কি যাবে, এভারেজ কস্ট রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে। আর একটু এই পাশে হলে ভালো।
তাহলে সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে, মার্জিনাল কস্ট রেখাটা এভারেজ কস্ট রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে ছেদ করে গেছে। দেখো এভারেজ কস্ট রেখাটা একটা ইউ আকৃতির, আর মার্জিনাল কস্ট রেখাটা একটা টিক চিহ্নের মতন বা একটা নাইকের চিহ্নের মতন। তাহলে এটা এই রেখাটা কোন দিক দিয়ে যাবে? এই এভারেজ কস্ট রেখার সর্বনিম্ন বিন্দু দিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এই রিলেটেড কিছু কোশ্চেন তোমাদের এখানে আসে। তোমাকে বলতে পারে যে প্রমাণ করো যে এভারেজ কস্ট রেখা সর্বনিম্ন বিন্দু দিয়ে মার্জিনাল কস্ট রেখা ছেদ করে যায়। তখন আমরা কি করব? এভারেজ কস্ট যে রেখা সেটাকে আমরা কি করব? সর্বনিম্নকরণ করব। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে সর্বোচ্চ বা সর্বনিম্ন করা হয়। আমরা দুইটা শর্ত দেখছি, একটা হচ্ছে সর্বোচ্চকরণের শর্ত আর একটা হচ্ছে সর্বনিম্নকরণের শর্ত, একটা প্রয়োজনীয় শর্ত আর একটা পর্যাপ্ত শর্ত। তাহলে ওইটা দিয়ে আমরা এটা সলভ করতে পারি। একটু ধারণা দিলাম, আমরা যখন আরো ডিটেলসে অঙ্ক যাব তখন আমি বলবো। তাহলে আজকে আমরা অঙ্ক শুরু করে দেই। একটা ধারণা পেলা তোমরা যে টোটাল কস্ট কি, এভারেজ কস্ট কি, মার্জিনাল কস্ট বা প্রান্তিক খরচটা কি, আর এটার গ্রাফটা কেমন হয় বা চিত্রটা কেমন হয়। তাহলে আমি একটু মুছে ফেলতেছি, আমরা অঙ্কে চলে যাবো এখন। আচ্ছা, আমাদের একটা খরচ ফাংশন দেওয়া আছে, c সমান 10q কিউব মাইনাস 30q স্কয়ার প্লাস 20q প্লাস 40। এখন এক নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে গড় খরচ অপেক্ষক নির্ণয় করো। দুই নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে গড়, আমি এগুলো সংক্ষেপে লিখতেছি, গড় খরচকে কিন্তু সংক্ষেপে এভারেজ কস্ট দ্বারা প্রকাশ করা হয়। এরপর তোমাকে যেটা বের করতে হবে এভারেজ ভেরিয়েবল কস্ট বা গড় পরিবর্তনীয় খরচ নির্ণয় করো। আমি আর ডিটেইলস লিখতেছি না। তিন নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে প্রান্তিক খরচ মার্জিনাল কস্ট অপেক্ষক নির্ণয় করো। এটা এভারেজ ভেরিয়েবল কস্ট, এটা অপেক্ষক নির্ণয় করো। আর চার নাম্বার যে কোশ্চেনটা সেটা হচ্ছে কোন উৎপাদনে খরচ সর্বনিম্ন হবে। তাহলে এখানে চারটা কোশ্চেন, একটা হচ্ছে এভারেজ কস্ট বা গড় খরচ অপেক্ষক নির্ণয় করো, একটা এভারেজ ভেরিয়েবল খরচ অপেক্ষক নির্ণয় করো, মার্জিনাল কস্ট অপেক্ষক নির্ণয় করো, আর আরেকটা জিনিস জানতে চাইছে সেটা হচ্ছে কোন উৎপাদনে খরচ কি হবে? সর্বনিম্ন হবে। তোমাকে সর্বনিম্ন খরচও বের করতে হবে না, শুধু বলতে হবে যে কোন উৎপাদন করলে তোমার খরচটা কি হয়? সর্বনিম্ন হয়। তাহলে এই ধরনের কোশ্চেন যখন থাকবে, খরচ যেটা তোমার মাথায় চলে আসবে যে যেখানে হচ্ছে কিউ থাকবে, এখানে কিউ এর টার্ম কোথায় কোথায় আছে? এখানে একটা কিউ আছে, এখানে কিউ আছে, এখানে কিউ আছে। যেসব টার্মে কিউ আছে আমরা পরিবর্তনীয় খরচের সংজ্ঞাটা কি বলছিলাম? যেটা এমন একটা খরচ যা হচ্ছে উৎপাদন করলে শুধুমাত্র কি হবে? এই খরচটা হবে, অন্যথায় হবে না। দেখো এইসব জায়গায় কিউ আছে, মানে এইসব জায়গায় যদি তুমি উৎপাদন চেঞ্জ করো তাহলে কি হবে? এই খরচগুলো চেঞ্জ হবে, কিন্তু এই 40 কি চেঞ্জ হবে? হবে না। তাহলে এখানে ফিক্স কস্ট বা স্থির খরচের সংজ্ঞাটা কি? অর্থাৎ উৎপাদন করো বা নাই করো তোমাকে যে খরচটা অবশ্যই বহন করতে হবে তাকে কি বলি আমরা? ফিক্স কস্ট। তাহলে তোমাকে যদি এখানে বলে যে ফিক্স কস্ট বের করো, তাহলে এখানে ফিক্স কস্ট কোনটা হবে? 40।
আর যদি ভেরিয়েবল কস্ট বলে তাহলে ভেরিয়েবল কস্ট কোনটা হবে, এই পার্টটা। তাহলে এই পুরো পার্টটা কি আমাদের ভেরিয়েবল কস্ট, আর এই পার্টটা কি আমাদের ফিক্সড কস্ট। ঠিক আছে, এখন ফার্স্টের কোশ্চেন, 1 নাম্বার কোশ্চেন কি বলেছে, গড় খরচ বা এভারেজ কস্ট অপেক্ষক নির্ণয় করো। আমরা জানি যে গড় খরচ বের করার সূত্রটা কি, খরচকে যদি আমরা কিউ দ্বারা ভাগ করে দেই যা হবে তাকে আমরা কি বলি, এভারেজ কস্ট বা গড় খরচ। তাহলে এই যে খরচ যে ফাংশনটা, এটাকে কিউ দ্বারা যদি ভাগ করে দাও যা হবে তাকে আমরা কি বলবো, এভারেজ কস্ট বা গড় খরচ অপেক্ষক। তাহলে খরচ ফাংশনটা কি ছিল, 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কয়ার প্লাস 20 কিউ প্লাস 40। এখানে স্মল কিউ ব্যবহার করা হয়েছে। তাহলে কিউ দ্বারা ভাগ করে দেই। ফার্স্টে 10 কিউ কিউব কে কিউ দ্বারা ভাগ করলে কত হবে, উপরে 3টা কিউ কিউ আর নিচে একটা কিউ, কাটাকাটি করলে কত হবে, উপরে 2টা কিউ। 30 কিউ স্কয়ার, এখানে কত হবে 30 কিউ। 20 কিউ কে কিউ দ্বারা ভাগ করলে কত হবে 20। 40 কে কিউ দ্বারা ভাগ করলে 40 ডিভাইডেড বাই কিউ। তাহলে একটা অ্যানসার অলরেডি আমাদের হয়ে গেছে, 1 নাম্বার কোশ্চেনের অ্যানসার, গড় খরচ অপেক্ষক নির্ণয় হয়ে গেছে। এটা মনে হয় খুব বেশি জটিলতা নাই। আমরা এই মোট খরচকে কিউ দ্বারা ভাগ করে দিলে যা হবে তাকে আমরা কি বলি, গড় খরচ। 2 নাম্বার, এভারেজ ভেরিয়েবল কস্ট নির্ণয় করো। তাহলে যে কোনো কিছু তোমরা ভবিষ্যতে অঙ্ক করবা, আমরা ট্রাই করব যে সূত্রটা আগে লেখার জন্য। তাহলে এভারেজ ভেরিয়েবল কস্টের সূত্রটা কি হবে, যদি এভারেজ ভেরিয়েবল কস্ট, তাহলে আমরা বলেছিলাম যে কোনো কিছুর এভারেজ মানে কি, টোটালকে যদি কিউ দ্বারা ভাগ করে দাও বা সংখ্যা দিয়ে ভাগ করো যা হবে তাকে আমরা কি বলবো, এভারেজ। তাহলে এখানে টোটাল ভেরিয়েবল কস্টকে যদি কিউ দ্বারা ভাগ করে দাও তাহলে সেটাই কি হবে আমাদের, সেটাই হবে আমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট। টোটালকে যদি কিউ দ্বারা ভাগ করে দিই বা সংখ্যা দিয়ে ভাগ করি তাকে কি বলবো আমরা, এভারেজ। কিন্তু তাই বলে এভারেজ ভেরিয়েবল কস্টকে তুমি টোটাল, ঠিক আছে, কিন্তু টোটাল কস্টকে তার করলে হবে না, কারণ টোটাল কস্ট আর ভেরিয়েবল কস্ট তো এক জিনিস না। তোমাকে কি করতে হবে, টোটাল ভেরিয়েবল কস্টকে কিউ দ্বারা ভাগ করতে হবে। এখন টোটাল ভেরিয়েবল কস্ট আমরা বলছিলাম কোন পার্টটা, এই যে যেই সব জায়গায় আমাদের কিউ যে টার্মগুলো আছে তাকে আমরা কি বলবো, টোটাল ভেরিয়েবল কস্ট। তাদের যে সমষ্টিটা হবে তাকে আমরা কি বলবো, টোটাল ভেরিয়েবল কস্ট। তাহলে এই পার্টটাকে কিউ দ্বারা ভাগ করে দিলে কি হবে আমাদের, একটা করে কিউ কি করব আমরা, কেটে দিব। বা বা আরো ভালোভাবে যেটা বোঝা যাবে যে এই যে ফার্স্টের যে অংশটা সেটাই কি আমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট। একই একই জিনিসই আসবে, অর্থাৎ এই জিনিসটাকে কিউ দ্বারা ভাগ করলে কি, দেখো এই জিনিসটাই আসবে। তাহলে আমরা লিখে দিই এখানে, আর ডিটেইলস করতেছি না, আমরা কি করব এখানে সরাসরি উত্তরটা লিখে দিই, 10 কিউ স্কয়ার 30 কিউ প্লাস 20, এটাই কি হবে আমাদের এভারেজ ভেরিয়েবল কস্ট। তাহলে 1 নাম্বার কোশ্চেনের অ্যানসার হয়েছে, 2 নাম্বার কোশ্চেনের অ্যানসার হয়েছে। এর পরবর্তীতে আমরা মার্জিনাল কস্ট অপেক্ষক নির্ণয় করব। তাহলে এর পরবর্তীতে আমরা মার্জিনাল কস্ট অপেক্ষক নির্ণয় করব। তাহলে এই দুইটা আমরা মুছে ফেলি, এই দুইটা আশা করি সবার হয়েছে 1 নাম্বার। এখন আমরা 3 নাম্বারটা করব। 3 নাম্বার মার্জিনাল কস্ট, এবং মার্জিনাল কস্ট এটা বের করার সূত্রটা কি আমাদের জানা আছে, খরচকে যদি আমরা কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, খরচকে যদি কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন মানে কি, তুমি অতিরিক্ত এক একক পরিবর্তনের ফলে এখানে খরচের যে পরিবর্তনটা হবে তাকে আমরা কি বলছিলাম, মার্জিনাল কস্ট। তাহলে এখানে যে খরচ যে ফাংশনটা আছে সেটাকে আমরা কি করব, এখন কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করে দিব। তোমরা একটা লাইন বেশি করতে পারো, অর্থাৎ ডি বাই ডি কিউ লিখে এখানে ফাংশনটা লিখতে পারো, 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কয়ার প্লাস 20 কিউ প্লাস 40। তাহলে এটাকে কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব আমরা। তোমরা ডিফারেন্সিয়েশনের পাওয়ার রুল সূত্রটা সবাই জানার কথা। পাওয়ার রুল সূত্রটা কি, যদি কোনো একটা ফাংশন x টু দি পাওয়ার n হয়, এটা সূত্রটা কি, n x টু দি পাওয়ার n মাইনাস 1। ডিফারেন্সিয়েশনের পাওয়ার রুল, এটা এমন কোনো ডিফারেন্সিয়েশন হয় যেখানে এই সূত্রটা ব্যবহার হয় না। তাহলে এটা অবশ্যই তোমাকে মনে রাখতে হবে। x টু দি পাওয়ার n এর সূত্র কি, n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে 10 কিউ কিউব, এটা সূত্রটা কি হবে,
10 10 এর জায়গায় থাকবে কিউ কিউব, তাহলে কিউটা কিসের ভূমিকা পালন করবে? এক্স এর ভূমিকা, আর 3টা কার ভূমিকা পালন করবে? এন এর ভূমিকা। তাহলে সূত্রটা কি হবে? 3 কিউ টু দি পাওয়ার 3 - 1। দেখো এই ফরম্যাটটা এটার সাথে মিলেছে কিনা। আমি একটু ভেঙে বললাম, অনেকের হয়তো এটা প্রবলেম থাকতে পারে, আমি একটু ভেঙে বললাম। একইভাবে 30 30 জায়গায় থাকবে কিউ স্কোয়ার, তাহলে কিউটা এক্স এর ভূমিকা পালন করবে, স্কোয়ারটা এন এর ভূমিকা পালন করবে। তাহলে সূত্রটা কি হবে? 2 কিউ টু দি পাওয়ার 2 - 1 প্লাস 20 এর ক্ষেত্রে কি হবে? কিউ এর পাওয়ার কত আছে এখানে? 1, তাহলে এখানে কি হবে? 1 কিউ টু দি পাওয়ার 1 - 1। আর কোনো কনস্ট্যান্ট যদি সে একা থাকে, কোনো কনস্ট্যান্ট সে যদি একা থাকে, তার ডিফারেন্সিয়েশন অলওয়েজ কি হবে? 0। তাহলে ফাইনালি আমরা অ্যান্সার লিখে দিতে পারি 3 10 কত? 30 কিউ স্কয়ার, 30 দুগুণে কত? 60 কিউ, প্লাস এখানে কি হবে? 20। আর কোনো কিছু পাওয়ার 0 মানে কত? 1 - 1 মানে হচ্ছে 0। তাহলে কিউ এর পাওয়ার যদি 0 হয়, তাহলে সেটা সমান আমরা কত লিখতে পারি? 1। তাহলে এটাই হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। তাহলে এটা হচ্ছে আমাদের মার্জিনাল কস্ট। এই বিষয়গুলো, এই পর্যন্ত যে বিষয়গুলো আমরা করেছি, এগুলো কিন্তু আমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনে করে আসছে। সুতরাং তোমাদের আর একটু ইজি হওয়ার কথা যে আমরা ডিফারেন্সিয়েশনে কিন্তু এই খরচটা কিন্তু আলোচনা করে কিন্তু আমরা এই অঙ্কগুলো দেখছি এই পর্যন্ত। তাহলে আজকের এই অপটিমাইজেশনের সাথে নতুন যে বিষয়টা অ্যাড হবে, এই বিষয়টা কিন্তু অপটিমাইজেশনের সাথে, এই কোশ্চেন তোমরা আগে দেখো নাই, এটা আজকেই হচ্ছে প্রথম। তাহলে এই পর্যন্ত তোমরা হচ্ছে ডিফারেন্সিয়েশনে দেখে আসছো, কিন্তু এই জিনিসটা হচ্ছে আজকের জন্য নতুন। কোন উৎপাদনে খরচ সর্বনিম্ন। এখন তোমার একটা উৎপাদনকারী ফার্ম আছে, তোমার জানা দরকার যে এই পরিমাণ যদি তুমি উৎপাদন করো, তোমার খরচটা কি হবে? সর্বনিম্ন হবে। কেন তোমার জানা দরকার? কারণ তোমার খরচ যদি বেশি হয়ে যায়, তোমার প্রফিটটা কি হবে? কম হবে। তাহলে তোমার এখন জানা দরকার যে কি পরিমাণ উৎপাদন করলে তোমার খরচটা কি হবে? সর্বনিম্ন হবে। তাহলে আশা করি এই পর্যন্ত সবার লেখা হয়েছে। আমি এটা মুছে ফেলতেছি। তাহলে এখানে সর্বনিম্ন কথা বলা আছে। কাকে সর্বনিম্ন করার কথা বলা আছে? খরচকে। আর খরচ ফাংশনটা কি আমাদের? c সমান 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কয়ার প্লাস 20 কিউ প্লাস 40। যদি সর্বনিম্ন প্রান্তিক খরচকে বলা থাকতো, তাহলে আমরা প্রান্তিক খরচ ফাংশনকেই সর্বনিম্ন করতাম। যদি বলা থাকতো এভারেজ কস্ট, তাহলে এভারেজ কস্টকে আমরা কি করতাম? সর্বনিম্ন করতাম। যাকে বলা থাকবে তোমাকে তাকেই কি করতে হবে? সর্বনিম্ন করতে হবে, বা তোমাকে জানতে হবে যে কোন বিন্দুতে আসলে এটা সর্বনিম্ন হচ্ছে। তাহলে এখন আমরা চলে যাই 4 নাম্বার কোশ্চেন, এটার অ্যান্সারে। তাহলে এখন কাকে আমরা সর্বনিম্ন করব? খরচ। এবং খরচ ফাংশনটা তুমি এখানে তাহলে লিখে ফেলো। c সমান 10 কিউ কিউব মাইনাস 30 কিউ স্কয়ার প্লাস 20 কিউ প্লাস 40। তাহলে এই ফাংশনটাকে এখন আমরা কি করব? সর্বনিম্ন। এখন গত ক্লাসে আমরা একটা সমীকরণ দেখে বলে দিয়েছিলাম আসলে সমীকরণটা কেমন হবে। যেমন 10 কিউ কিউব, এখানে কিউ এর সর্বোচ্চ ঘাত কত? 3। তাহলে এইটা যদি তুমি চিত্রে উপস্থাপন করো, চিত্রে এটার কয়টা বিন্দু হবে? সর্বনিম্ন আর সর্বোচ্চ। একটা সর্বোচ্চ হবে, একটা সর্বনিম্ন হবে। অর্থাৎ রেখাটা হয় এরকম হবে, না হলে এরকম হবে। এখন তোমার জানা দরকার কোনটা? তোমার জানার দরকার এই বিন্দু না হলে এই বিন্দু। অর্থাৎ যে বিন্দুতে তোমার এখানে খরচটা কি হয়? সর্বনিম্ন হয়। তুমি তো খরচ কখনো কিন্তু আমরা কিন্তু রেশনাল, আমরা কখনোই খরচকে কিন্তু সর্বোচ্চ করি না, আমরা খরচকে কি করি? সর্বনিম্ন করি। তাহলে এখন আমরা এটা সর্বনিম্ন করার ক্ষেত্রে প্রথমে কি করতে হবে? আমাকে প্রয়োজনীয় শর্তানুসারে এটাকে আমরা কি করব? প্রয়োজনীয় শর্তানুসারে এটাকে আমরা কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, এবং এটা সমান কি? 0। এই 0টা কেন ধরবো? যাতে এই কিউ এর মানগুলো আমার কি চলে আসে? এখানে চলে আসে। তাহলে কিউ এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েশন করব। আমরা অলরেডি মনে করেছিলাম, হ্যাঁ, এই খরচকে যদি ডিফারেন্সিয়েশন করে সেটাই কি আমাদের মার্জিনাল কস্ট। আমরা অলরেডি এটা ডিফারেন্সিয়েশন জানি। একবারে করে দিই। 3 10 কত? 30 30 কিউ স্কয়ার, 30 দুগুণে 60 কিউ প্লাস 20 ইকুয়াল হচ্ছে 0।
এখন দেখো 30, 60, 20 এটাকে আমরা 10 দিয়ে ভাগ করে দিতে পারি। সমীকরণের দুই পাশে আমরা কি করতে পারি, যে আরটা করেছিলাম সেই আরটা বলেছিলাম যে এখানে কিউ এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 3, তাহলে এটা সর্বোচ্চ সর্বনিম্ন বিন্দু কয়টা হবে, দুইটা হবে, একটা সর্বোচ্চ হবে একটা সর্বনিম্ন হবে। অর্থাৎ 3 যদি হয় 3 থেকে 1 বাদ দিবা 2, অর্থাৎ এটার একটা সর্বোচ্চ হবে একটা সর্বনিম্ন হবে। অর্থাৎ রেখাটা হয় এরকম হবে, না হলে রেখাটা এরকম হবে। তোমাকে বের করতে হবে কোনটা, এই সর্বনিম্ন যেটাতে হয় সেটা। ঠিক আছে, এটাই বলছিলাম, ওখানে এই জিনিসটাই লিখছিলাম। আচ্ছা, একজন কোশ্চেন করেছে প্রথম দুইটা তো অপেক্ষক নির্ণয়ের কথা বলা আছে। যখন অপেক্ষক নির্ণয়ের কথা বলা আছে, কিসের অপেক্ষক, যেমন 1 নাম্বার বলছে এভারেজ কস্ট অপেক্ষক। তোমাকে যদি এখানে বলতো এই অপেক্ষক না বলে এভারেজ কস্টও বলতো, তাহলে কি করতা, এভারেজ কস্টের সূত্র দিয়ে তুমি সরাসরি অঙ্ক করে ফেলতা। যেমন এভারেজ কস্ট সমান কি হবে, এভারেজ কস্ট হচ্ছে টোটাল কস্টকে কিউ দ্বারা ভাগ করব আমরা। এখন তুমি যেটা বলছো যে এটা না করে আমরা ডিফারেন্সিয়েশন কেন করি না, অন্তরীকরণ। এখন টোটাল কস্টকে কি কিউ এর সাপেক্ষে অন্তরীকরণ, সেটা কি আসলে এভারেজ কস্ট বোঝায়? এভারেজ কস্ট হচ্ছে কি, সংজ্ঞাটা কি হবে, যে কোনো কিছুর এভারেজ। আমরা যদি টোটাল কস্টকে বা মোট খরচকে যদি উৎপাদনের সংখ্যা দিয়ে ভাগ করি, যা পাবো তাকে আমরা কি বলবো, এভারেজ কস্ট। তোমরা এখন এভারেজ কস্ট বা খরচ মনে হয় চ্যাপ্টারটা পড়ো নাই, পড়লে আরো একটু ক্লিয়ার হবে। তাহলে এভারেজ কস্ট আর এভারেজ ভেরিয়েবল কস্টটা কি হবে, তোমাকে যদি এখানে খরচ উল্লেখ নাও করে এটার অ্যান্সার কিন্তু একই হবে। ঠিক আছে, যদি এখানে উল্লেখ নাও করে অপেক্ষকটা, তাও কিন্তু এটার অ্যান্সার একই হবে। তাহলে এভারেজ ভেরিয়েবল কস্টটা কি হবে, অর্থাৎ যে পার্টে শুধুমাত্র এখানে কিউ এর টার্মগুলো আছে সেইটাকে টোটাল ভেরিয়েবল কস্টকে, সেটা হচ্ছে টোটাল ভেরিয়েবল কস্ট, ওটাকে যদি কিউ দ্বারা ভাগ করে দাও যা হবে তাকে আমরা কি বলবো, এভারেজ ভেরিয়েবল কস্ট। এখন তোমার কোশ্চেনটা, আচ্ছা অন্তরীকরণ কখন করি আমরা, তোমাদের যখন ফার্স্ট ইয়ার কি বলে, তোমাদের যখন ডিফারেন্সিয়েশন পড়ানো হয়েছিল অন্তরক সহগের সংজ্ঞাটা কি, যে স্বাধীন চলকের অতি সামান্য পরিবর্তন বা এক একক পরিবর্তনের ফলে। তাহলে এখানে কিন্তু খুবই ক্রুশাল একটা জিনিস, সেটা হচ্ছে এক একক পরিবর্তন। আর এক একক পরিবর্তন আমরা শুধুমাত্র কোথায় দেখি, শুধুমাত্র দেখি মার্জিনাল কস্টে। আমরা কিন্তু অন্য কোথাও কিন্তু এখানে এই জিনিসটা দেখি না। শুধুমাত্র এক একক বা অতি সামান্য পরিবর্তনটা কিন্তু আমরা প্রান্তিক খরচের বিষয় এটা। তাহলে এই যে খরচটাকে যদি কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, সেই অংশটাই কি আসলে মার্জিনাল কস্ট। তাহলে এখানে প্রয়োজনীয় শর্তে আমরা ধরে নেই এটা জিরো, এই জিনিসটা ধরি, এটা তো একটা প্রসেস। আর আগের বিষয় বলেছি সংজ্ঞা, তাহলে সংজ্ঞা কি হচ্ছে মার্জিনাল কস্টের, যে অতিরিক্ত এক একক। কিন্তু এভারেজ কস্টে কি কোথাও বলা আছে অতিরিক্ত এক একক না, কিন্তু তাহলে ওখানে বলা আছে যে মোট খরচকে যদি সংখ্যা দিয়ে ভাগ করো সেটাই কি এভারেজ কস্ট। তাহলে এখানে আসলে ডি এই জিনিসটা হবে না। একইভাবে এভারেজ ভেরিয়েবল কস্ট কি, টিভিসি ডিভাইডেড বাই কিউ, এখানে কখনো এই ডিটা হবে না। কেন হবে না, কারণ এখানে তো অতিরিক্ত এক এককের কথা বলা হয় নাই। আশা করি ক্লিয়ার তোমার, এই রনি তুমি যে কোশ্চেনটা বলেছো আশা করি ক্লিয়ার, যে এখানে কেন ডিফারেন্সিয়েশন হয় নাই বা অন্তরীকরণ হয় নাই, অন্তরীকরণ কেন হয় নাই। এখানে তো তোমাকে শুধুমাত্র এভারেজ কস্ট আর এভারেজ ভেরিয়েবল কস্ট বের করতে বলছে। ঠিক আছে, তাহলে এখানে হবে না। কিন্তু তোমাকে যদি বলতো এভারেজ কস্ট এর সর্বনিম্ন বিন্দু বের করো, তখন কি আমরা কি করবো, এভারেজ কস্টকে আবার ডিফারেন্সিয়েশন করব। যদি তোমাকে বলতো যে এই এভারেজ কস্ট যদি এটা রাখা হয়, এভারেজ কস্ট রেখা, তোমাকে বললো এই বিন্দুটা বের করো, তখন আমরা গিয়ে কি করব, প্রয়োজনীয় শর্তে এই এভারেজ কস্টে কিউ এর সাপেক্ষে কি করব, আমরা ডিফারেন্সিয়েশন করে সমান কি ধরবো, জিরো। একইভাবে পর্যাপ্ত শর্তে গিয়েও সেই শর্ত ফিল আপ করবো। কিন্তু তার আগ পর্যন্ত এটা তো একটা সংজ্ঞা, এখানে তো তোমাকে সর্বনিম্ন করার কথা বলা হয়নি। তাহলে যখন সর্বনিম্ন যখন সর্বোচ্চ তখনই গিয়ে আমরা কি করি, প্রয়োজনীয় শর্তে ডিফারেন্সিয়েশন করি এবং সমান কি ধরে নেই, জিরো ধরে নেই। আচ্ছা, তাহলে আমরা যে কোশ্চেনে এখানে চলে আসি অ্যানসারে। এখানে 30, এখানে 60, এখানে 20, আমরা একটু 10 দিয়ে ভাগ দিলে আমাদের পরবর্তীতে হিসাবটা সুবিধা হয়।
আমরা এই সব জায়গায় 10 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে 30 কিউ স্কয়ার মাইনাস 60 কিউ প্লাস 20, এটাকে কি করব আমরা 10 দিয়ে ভাগ দিব, শূন্যকেও 10 দিয়ে ভাগ দিব। আমি একটু ডিটেইলস করলাম। 30 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে 3 কিউ স্কয়ার, 60 কে 10 দ্বারা ভাগ করলে কত হবে 6, আর 20 কে 10 দ্বারা ভাগ করলে হবে কত 2, আর শূন্যকে কোনো কিছু দ্বারা ভাগ করলে সেটা কি হবে শূন্যই হবে। আমি এই পাঁচটা মুছে ফেলতেছি এখন। তাহলে প্রয়োজনীয় শর্তানুসারে আমরা পাইলাম 3 কিউ স্কয়ার মাইনাস 6 কিউ প্লাস 2 ইকুয়াল 0। তাহলে দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ। তাহলে এই দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমরা কিউ এর কয়টা মান পাবো, দুইটা মান পাবো। তাহলে সেই দুইটা মান আমরা আগে বের করে ফেলি। এখন দেখো এখানে কি আসলে মিডল টার্ম যায় কিনা। 3 দুগুণে 6, তাহলে এখানে মনে হয় মিডল টার্ম আমরা নিতে পারি না। তোমরা ট্রাই করে দেখো, এখানে যদি মিডল টার্ম যাবে না। 3 দুগুণে 6, এখানেও 6, তাহলে এটা আসলে মিডল টার্ম যাবে না। তাহলে দ্বিঘাত সমীকরণ সমাধান করার কিন্তু আমাদের একটা সূত্র জানা আছে, তোমরা 9 10 এ করে আসছো। এটা একটা দেখো দ্বিঘাত সমীকরণ, এবং যে কোনো দ্বিঘাত সমীকরণ তুমি যদি মিডল টার্ম করতে না পারো, একটা ওয়ে আছে, সেটা কি, একটা সূত্র খেয়াল আছে তোমাদের, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। আমরা ওই সূত্র দিয়ে কি করব, আমরা সমাধান করে ফেলবো। তাহলে এই যে সমীকরণটা, এটা সমাধান করার ওয়েটা কি, সেটা হচ্ছে, আমি একটু ডিটেইলসে করি, তোমাদের বইতে যদিও ডিটেইলস করা নাই। আমি কোনো একটা ইকুয়েশন যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল 0 হয়, তাহলে ওই ক্ষেত্রে x এর মান বের করার দ্বিঘাতের সূত্রটা কি, সেটা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই টুয়াইস এ। এটা মনে হয় তোমাদের খেয়াল আছে, আমি একটু লিখে দিলাম। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণ সমাধান করার সূত্র। যখন কোনো ওয়ে থাকবে না, তখন এই সূত্র দিয়ে কিন্তু আমরা কি করে ফেলতে পারি, সমাধান করে ফেলতে পারি না। হ্যাঁ, মিডল টার্ম হবে না। তাহলে আমরা কি করব, দেখো এই সমীকরণের সাথে এটা তুলনা করলে এখানে এর মান কত, এখানে এর মান হচ্ছে 3, এটা এ। বি এর মান কি হবে, বি এর মান হচ্ছে -6, আর সি এর মান কত হবে 2। যদি এই সমীকরণের সাথে তুলনা করো, তাহলে এখানে a এর মান 3, b এর মান হচ্ছে -6, আর c এর মান হচ্ছে 2। তাহলে এখন আমরা কি করব, এই সমীকরণে এই মানটা বসায় ফেলবো। তাহলে তুমি সাইডে একটু লিখতে পারো যে এখানে a এর মান কত 3, b এর মান হচ্ছে -6, c এর মান হচ্ছে 2। তাহলে এই মানগুলো কি করব, আমরা এই সমীকরণে বসাই। তাহলে b এর মান কত -6, মাইনাস মাইনাস কি হবে, বা একটু ডিটেইলস করি, বসাইলাম প্লাস মাইনাস রুট ওভার -6 হোল স্কয়ার 4 ইনটু এর মান কত 3, আর সি এর মান হচ্ছে 2 ডিভাইডেড বাই 2 ইনটু এর মান কত 3। আমরা কি করলাম, এখানে এ বি সি এই তিনটা মান বসালাম। তাহলে এখানে কি হবে, মাইনাস মাইনাস প্লাস, তাহলে +6 প্লাস মাইনাস রুট ওভার -6 কে স্কয়ার করলে কি হবে 36, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 3 4 12, 12 দোকানে কত হবে 24, আর 3 দোকানে কত 6। তাহলে 36 থেকে 24 বাদ দিলে কত হবে 12 ডিভাইডেড বাই 6। তাহলে x এর দুইটা মান বের হবে, আমি এই সাইডেই করে ফেলতেছি। x এর একটা মান কি হবে 6 প্লাস রুট ওভার 12 ডিভাইডেড বাই 6, এটা ক্যালকুলেশন করো, 6 প্লাস রুট ওভার 12 ডিভাইডেড বাই 6 একবারে আমরা দিতে পারি, এটা ক্যালকুলেশনটা বের হবে প্লাস দিয়ে, এটা হচ্ছে 1.58। আর যখন তুমি মাইনাস দিয়ে করবা 6 মাইনাস রুট ওভার 12 ডিভাইডেড বাই 6, এই মানটা বের হবে 0.42। তাহলে দুইটা মান বের হবে, x এর একটা মান হচ্ছে 1.58 আর একটা হচ্ছে 0.42, এই দুইটা মান বের হবে x এর।
একটা প্লাসের জন্য একটা মাইনাসের জন্য। দেখো এখানে প্লাস মাইনাস আছে। এখন তোমরা x এর মান পেয়ে গেছি আমরা, একটা মান হচ্ছে 1.58 আর একটা হচ্ছে 0.42। আমরা x এর মান পাইছি, ঠিক আছে, আমরা x এর মান ইভেন কি এই খরচে বসাইতেও পারি, কিন্তু বসাইলেও আমরা শিওর হইতে পারবো না সেটা কি আসলে সর্বোচ্চ নাকি সর্বনিম্ন। কোথায় গিয়ে সেটা শিওর হবো বা কে আমাদের সিদ্ধান্ত দিবে? সেই সিদ্ধান্তটা দিবে হচ্ছে আমাদের পর্যাপ্ত শর্ত। তাহলে এখন আমরা যাব হচ্ছে ওই যে হাইকোর্ট। তুমি সব ডিসিশন, যদি কোনো ডিসিশন না পাও, তুমি লাস্টে কার কাছে যাবা? পর্যাপ্ত শর্তের কাছে। তাহলে এখন আমরা পর্যাপ্ত শর্তে চলে যাই। তাহলে আমি এই পাঁচটাই মুছবো, এই পাঁচটা আমাদের পরবর্তী লাগবে। আমি এই পাঁচটা মুছে ফেলবো, এই ক্যালকুলেশনটা সবার আশা করি লেখা হয়েছে। তাহলে এখন হচ্ছে আমরা পর্যাপ্ত শর্তানুসারে, এখন পর্যাপ্ত শর্তানুসারে কি জানা আছে আমাকে? যাকে আমি একবার কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছিলাম তাকে পুনরায় আবার কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? পুনরায় আবার কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে। তাহলে দেখো এটাকে কিউ এর সাপেক্ষে কিন্তু ডিফারেন্সিয়েশন অলরেডি করাই আছে। তাহলে যাকে তুমি একবার কিউ এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছিলে সেটা কিন্তু এইটা, যেটাকে চেঞ্জ করছো সেটাকে কিন্তু না, অর্থাৎ ইনস্ট্যান্ট যেটাকে তুমি ডিফারেন্সিয়েশন করে পেয়েছিলে সেটাকে আমরা এখন পুনরায় কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব? কিউ এর সাপেক্ষে। তাহলে 30 কিউ স্কয়ার ডিফারেন্সিয়েশন করলে কত হবে? 30 দুগুণে 60, 60 কিউ। আর এখানে 60 কিউ কে ডিফারেন্সিয়েশন করলে কত হবে? অনলি 60। আর কোন কনস্ট্যান্ট আর ডিফারেন্সিয়েশন করলে অলওয়েজ 0, ওইটাকে আমি আর লিখতেছি না। তাহলে দেখো এখানে হচ্ছে 60 কিউ মাইনাস 60। এখন এই যে মানটা পাইছো এটা কি বলতে পারো? গ্রেটার দেন 0 অথবা লেস দেন 0? আমরা কিন্তু বলতে পারি না যতক্ষণ পর্যন্ত তুমি এই কিউ এর মান না বসো। আমরা কিউ এর কয়টা মান পাইছি? দুইটা মান। কিউ এর একটা মান হচ্ছে 1.58 আর একটা মান কত? 0.42। আমরা এই মানগুলো বসানোর পরেই বলতে পারবো এটা কি গ্রেটার দেন 0 নাকি লেস দেন 0। তাহলে আমরা একটা একটা বসাই। তাহলে 60 কোনটা বসাবো আগে? 1.58 বসাই, মাইনাস 60। তাহলে এটা কত হবে 1.58 বসাইলে? একটু ক্যালকুলেটরে করে ফেলো। 60 গুণন 1.58 মাইনাস 60, তাহলে এই মানটা হবে 34.8 হুইচ ইজ গ্রেটার দেন 0। আর গ্রেটার দেন 0 হলে আমাদের শর্তটা কি ছিল গত ক্লাসের? আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে সর্বনিম্নকরণ। আমরা অলরেডি পেয়ে গেছি, তাই বলি কি আরেকটা করব না? না, আরেকটাও করে আমরা দেখাই দিব। তাহলে ডি স্কয়ার সি ডিভাইডেড বাই ডি কিউ স্কয়ার, যেটা 60 কিউ মাইনাস 60। এখানে আমরা এখন কি করব? কিউ এর মান কত বসাবো? 0.42। তাহলে 0.42 বসালে যেটা হবে দেখবা মাইনাস চলে আসবে, আর মাইনাস চলে আসলে কি হয়? সেটা সর্বোচ্চ। তাহলে এটা আমাদের দরকার নেই, আমাদের দরকার কোনটা? সর্বনিম্ন। তাহলে আমরা অলরেডি ডিসিশন পেয়ে গেছি। আমাদের 4 নাম্বার যে কোশ্চেনটা ছিল কোন উৎপাদনে খরচ সর্বনিম্ন হবে, তাহলে এখানে তুমি উৎপাদন কত বসাইছো? এক্স এর মান বা কিউ এর মান 1.58। এখানে কিউ এর মান তুমি বসাইছো 1.58। তাহলে এই উৎপাদনে আমাদের খরচটা কি হয়? সর্বনিম্ন হয়। তুমি লাস্টে তোমার ডিসিশনটা বলে দিবা। মাইনাসকে স্কোয়ার করলে, মাইনাসকে যদি স্কোয়ার করো সেটা কি হয়ে যায়? প্লাস। দেখো রুটের ভিতর কিন্তু এরকম ছিল -6 হোল স্কোয়ার, তারপর এখানে -4 ইন্টু a ইন্টু সি ছিল। তাহলে মাইনাসকে যদি স্কোয়ার করো সেটা হয়ে যাবে কি? প্লাস। ওখানে 36 মাইনাস হবে না, এই কারণে স্কোয়ার করলে সেটা হয়ে যাচ্ছে কি? প্লাস হয়ে যাবে। তাহলে এখানে তোমাদের ডিসিশন দিবা যে কিউ এর মান যদি 1.58 হয় তাহলে খরচ কি হবে? তাহলে উৎপাদন, তাহলে খরচ সর্বনিম্ন হবে, এটাই অ্যান্সার। তাহলে অ্যান্সারটা কি? যে কিউ সমান 1.58।
অর্থাৎ এই পরিমাণ যদি তুমি উৎপাদন করো তাহলে তোমার খরচটা কি হবে, সর্বনিম্ন হবে। তাহলে আমরা 4টা কোশ্চেন অ্যান্সার পেয়ে গেছি। প্রথমে হচ্ছে আমরা এভারেজ কস্ট, তারপরে হচ্ছে কি আমরা মার্জিনাল কস্ট দেখেছি, তারপরে এভারেজ ভেরিয়েবল কস্ট, তারপরে লাস্টে যেটা দেখছি কোন উৎপাদনে আমাদের খরচ সর্বনিম্ন। তোমাকে যদি এখানে বাড়তি হিসেবে বলতো যে সর্বনিম্ন খরচটা বের করো, তাহলে কি করবো আমরা, এই যে আমাদের খরচ ফাংশন এখানে কিউ এর মান আমরা কত বসাই দিব, 1.58। তাহলে যেই খরচটা বের হবে সেটাই আমাদের কি খরচ, সর্বনিম্ন খরচ। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর কারো কোনো প্রবলেম থাকলে তোমরা ওই কমেন্টে দিতে পারো যে এই জায়গায় প্রবলেম হচ্ছে। ঠিক আছে, তোমাদের আর একটা ক্লাস আছে, তাহলে আমি এইখানে অফ করে দিচ্ছি, এখন লাইভ থেকে চলে যাচ্ছে।